ক্লাস 12-এ যতগুলো টপিক রয়েছে তার মধ্যে সবথেকে স্কোরিং এবং সবথেকে ইজি যদি কোনো টপিক হয়ে থাকে তার মধ্যে ক্যাপাসিটেন্স বা ধারক হচ্ছে একটা। আজকের এই ভিডিওটার মধ্যে আমরা ক্যাপাসিটেন্সের সিকোয়েন্সটা শুরু করব এবং সেখান থেকে ধীরে ধীরে যতটা পারা যায় ইনডেপথ থিওরি এবং যতটা পারা যায় নিউমেরিক্যালস আমরা ডিসকাস করতে থাকবো। তাহলে চলো দেরি কিসের, লেটস স্টার্ট। তো ক্যাপাসিটার জিনিসটা কি? ক্যাপাসিটার জিনিসটা হচ্ছে, তার আগে আমরা একটুখানি ইলেকট্রিক সোর্স বা বিদ্যুৎ উৎসগুলো সম্বন্ধে একটু জানবো। ঠিক আছে, উৎস কি? যেখান থেকে আমরা ইলেকট্রিসিটি পাই। তো এইরকম কি কি টাইপের উৎস হতে পারে? একটা হচ্ছে অ্যাক্টিভ বা প্রত্যক্ষ, আর একটা হচ্ছে প্যাসিভ বা পরোক্ষ সোর্স। অ্যাক্টিভ সোর্স মানে কি? অ্যাক্টিভ সোর্স মানে ধরো একটা ব্যাটারি কি করে, ব্যাটারি ও ইলেকট্রিসিটি জেনারেট করে, ইলেকট্রিসিটি তৈরি করে এবং সেখান থেকে আমরা ইলেকট্রিসিটি পাই। তাহলে ও একটা হচ্ছে একটা অ্যাক্টিভ সোর্স, ঠিক আছে, একটা প্রত্যক্ষ উৎস। আর এক রকমের কি হয়, আরেক রকম হচ্ছে প্যাসিভ সোর্স। প্যাসিভ সোর্স কি? যারা ধরো কিছুক্ষণের জন্য কিছুটা এনার্জি স্টোর করে রেখে রেখে দিল, তারপর তুমি যখন চাইবে তখন ওর থেকে ওর স্টোর করা এনার্জি তুমি ওর থেকে নিতে পারবে। এই যে পুরো এনার্জিটা, এই এনার্জিটা কিন্তু তৈরি করেনি, কারোর থেকে নিয়ে রেখে দিয়েছিল জমিয়ে। জাস্ট তোমার যখন লাগবে তখন তুমি ওর থেকে চাইলে ফেরত পেয়ে যেতে পারবে। এই রকমের জিনিস কি? এইরকম জিনিস হচ্ছে ক্যাপাসিটার। আরো কি পড়বো আমরা যখন ইন্ডাক্টর পড়বো তখন সেখানেও দেখবো, বাট আপাতত এখান থেকে যতগুলো তুমি পাবে সেখান থেকে তার মধ্যে একটা হচ্ছে ক্যাপাসিটার। এই ক্যাপাসিটার বা ধারকত্ব কি জিনিস সেটা দেখি। দেখো, ক্যাপাসিটার বা ধারক মানে কি? স্ট্যাটিক ইলেকট্রিক ডিভাইস হুইচ ক্যান স্টোর এনার্জি। একটি স্থির তড়িৎ যন্ত্র যা আধানকে সঞ্চয় করতে পারে। আধান আমরা তৈরি করছি না, আধান আমরা সঞ্চয় করছি। কি করে করছি দেখবে পরে। তারপরে দেখো ক্যাপাসিটেন্স বা ধারকত্ব। ধারকত্ব কাকে বলে? ক্যাপাসিটি অফ স্টোরিং চার্জ ইনসাইড ক্যাপাসিটর ইজ ক্যাপাসিটেন্স। মানে ধারকের মধ্যে আধান সঞ্চয় করার ক্ষমতাকে ধারকত্ব বলে। তার মানে ওর ক্যাপাসিটেন্স মানে হচ্ছে ক্যাপাসিটি কতটা, মানে কতটা চার্জ কেউ স্টোর করতে পারে সেটা। তাহলে বুঝতে পারলে। এরপর কি? এরপর আমরা ফর্মুলা ফর ক্যাপাসিটেন্স। আমরা ক্যাপাসিটেন্সের ফর্মুলাটা কি দেখবো। দেখো, একটা জিনিস তোমরা জানবে, সেটা কোনো জিনিস, ধরো একটা ক্যাপাসিটার, একটা ধরো ড্রাম রয়েছে, এই ড্রামের মধ্যে দুটো জিনিস থাকে। একটা হচ্ছে যে কতটা জল এর মধ্যে ধরে আছে, মানে সেটা ধরো এতটা এতটা ধরো জল ধরে রয়েছে, তাহলে জল কতটা হচ্ছে এতটা। আর এটা কি? এটা হচ্ছে জলের লেভেল, জলের ইন্ডিকেটর, তাই না? তাহলে ভেবে দেখো, জল যত বেশি হবে ইন্ডিকেটর তত উপরে থাকবে, তাই না? জল যত বেশি হবে, জলের কোয়ান্টিটি যত বেশি হবে ইন্ডিকেটর তত বেশি উপরে থাকবে। তার মানে একটা ক্যাপাসিটরকে যত চার্জ দেব তার পোটেনশিয়াল বা তার ভোল্টেজ তত বেশি হবে। এই অ্যানালজিতে পরে ফিরে আসবো, এখান থেকে খুব গুরুত্বপূর্ণ জিনিসপত্র আমাদের দেখতে পাবো, তখন সেখান থেকে জানবো। বাট আপাতত কি বুঝলাম, যে পোটেনশিয়াল, চার্জ এবং পোটেনশিয়াল, ঠিক আছে, মানে আধান এবং বিভব পরস্পরের সমানুপাতিক। আধান যত বেশি হবে তার বিভব তত বেশি হবে, পোটেনশিয়াল তত বেশি হবে, রাইট? আচ্ছা, তো এখান থেকে কি দেখতে পাচ্ছি? কিউ ইকুয়াল টু সিভি, ঠিক আছে। সিভিটা কি? সিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, কিন্তু সি ফর কনস্ট্যান্ট নয়, সি ফর হচ্ছে ক্যাপাসিটেন্স বা ধারকত্ব। তাহলে ক্যাপাসিটারের যদি ফর্মুলা বলি, দেখো ক্যাপাসিটার ইকুয়াল টু কি লিখতে পারি? কিউ ডিভাইডেড বাই ভি। ক্যাপাসিটার ফর্মুলা কি? কিউ ডিভাইডেড বাই ভি। তার মানে ভেবে দেখো, যে চার্জ যত বেশি হবে, ঠিক আছে, তত ক্যাপাসিটেন্স বেশি, আর পোটেনশিয়াল যত কম হবে তত ক্যাপাসিটেন্স বেশি। মানে কি? ধরো আমরা এই ড্রামটার বদলে আর একটা বড় ড্রাম নিলাম, আরো বড় ড্রাম নিলাম, মনে করো আরো বড় ড্রাম নিলাম। এবার এই পরিমাণ জল যদি আমি এখানে রাখি তাহলে চার্জ তো সেমই থাকছে, কিন্তু দেখো লেভেলের হাইটটা সেটা ধরো কমে গেল, তার মানে পোটেনশিয়ালটা কমে গেল। তো তার মানে ক্যাপাসিটি কারোর বেশি কি করে বুঝবো? যে চার্জ বেশি থাকতে হবে আর পোটেনশিয়াল কতটা চার্জ নিয়েও কম থাকতে হবে। তার মানে যত আমি ক্যাপাসিটরের মধ্যে চার্জ দেব ধীরে ধীরে পোটেনশিয়ালটা বাড়বে, কিন্তু পোটেনশিয়াল যত কম থাকবে তখন বুঝতে পারবো যে এর মধ্যে আরো চার্জ অ্যাকুমুলেট করার, আরো চার্জ গ্যাদার করার ক্ষমতা বেশি, তার মানে ক্যাপাসিটেন্স বেশি। কোনো চার্জ যদি ছোট ক্যাপাসিটর, তাহলে কি হয়ে যাবে? একটুখানি চার্জ দিলাম, ওইটুকু চার্জ দিলেই ওর লেভেলটা পুরো ভর্তি হয়ে যাবে, তার মানে বুঝতে পারলাম যে ওর বেসিক্যালি ক্যাপাসিটেন্সটা কম।
কিন্তু যদি কারোর ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটি যদি কারোর বেশি হয় তাহলে কি হয়ে যাবে, তাহলে তুমি ওর মধ্যে যতই চার্জ দাও না কেন পোটেনশিয়ালটা কিন্তু কম থাকবে। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে ক্যাপাসিটেন্স বেশি কার, চার্জ যদি বেশি হয়, পোটেনশিয়াল যদি কম হয়, তখন তার ক্যাপাসিটেন্সকে বেশি বলতে পারবো। এই গেল হচ্ছে কনসেপ্ট। এরপরে কি ডাইমেনশনটা দেখবো। ডাইমেনশন কি হবে দেখো, কি বলতে পারি, সি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ভি। আচ্ছা, কিউ মানে কি, কিউ মানে হচ্ছে আইটি, আই মানে কারেন্ট আর টি মানে টাইম। আর ভি মানে কি, ভি মানে হচ্ছে আমরা জানি পোটেনশিয়াল আগের চ্যাপ্টারে পড়েছিলাম ডব্লিউ ইকুয়াল টু কিউ ভি, পড়েছিলাম না? তাহলে দেখো তাহলে ভি কি আসছে, ডব্লিউ ডিভাইডেড বাই কিউ। তাহলে দেখো ডব্লিউ ডিভাইডেড বাই কিউ আসছে, এই কিউটা উপরে চলে গেলে আবার আইটি হয়ে যাবে, তাহলে আই স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই ডব্লিউ। এবারে এর ইউনিট কি হবে, এবারে ডাইমেনশনটাতে চলে আসি। দেখো আইটা কি, আইটা হচ্ছে কারেন্ট, কারেন্টের জন্য কি হয় এ হয়, টি এর জন্য টাইম হয়, তাহলে এ স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই ডব্লিউ। ডব্লিউটা কি, ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান মানে কি কার্য, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এই পুরো জিনিসটাকে সিম্পলিফাই করলে কি পাই, এম টু দি পাওয়ার হয় -1, এল টু দি পাওয়ার -2, তারপরে দেখো টি এর পাওয়ার এখানে -2 উপরে চলে গেলে কি হয়ে যাবে, +2 হয়ে যাবে, তাহলে টি টু দি পাওয়ার 4 হয়ে যাবে, আর এটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো কি করছি আমি, ডাইমেনশনটা পেয়ে গেছিলাম এম টু দি পাওয়ার -1, এল টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার 4 আর এ স্কোয়ার। ডাইমেনশনটা পেয়ে গেলাম। এরপরে কি, এরপরে সিজিএস ইউনিট। সিজিএস ইউনিটের ইউনিট সিস্টেমটি কি, ইএসইউ ফ্যারাড, ঠিক আছে, আর এসআই ইউনিট হচ্ছে ফ্যারাড। ফ্যারাড একটা অত্যন্ত বড় ইউনিট, খুব বড় ইউনিট, ঠিক আছে। তো তাই জন্য ফ্যারাডটাকে আমরা খুব একটা ক্যালকুলেট করি না আমরা, তাই জন্য কিন্তু ইএসইউ ফ্যারাডটা আমরা যেহেতু সিজিএস সিস্টেমটা একেবারে ছেড়ে দিয়েছি, আমরা ওখানে যাই না, আমরা এসআইতে থাকতে চাই, কিন্তু ফ্যারাড যেহেতু খুব বড় ইউনিট তাই জন্য প্র্যাকটিক্যালি যতগুলো আমরা ক্যাপাসিটেন্স দেখবো বা পড়বো সেখানে সেগুলোতে ক্যাপাসিটেন্স কি থাকবে, সেগুলো ক্যাপাসিটেন্স থাকবে হচ্ছে মনে করো মিলি ফ্যারাড, মাইক্রো ফ্যারাড, পিকো ফ্যারাড, ন্যানো ফ্যারাডও থাকতে পারে, বাট এই জিনিসপত্রগুলোকে আমরা মোটামুটি ফ্যারাডের মধ্যে দেখবো, রাইট? কারণ ফ্যারাড যেহেতু খুব বড় ইউনিট, কত বড় ইউনিট আমরা তাও দেখবো, ঠিক আছে। বাট এটুকু আপাতত এখানে বলে রাখছি যে সিজিএস ইউনিট হচ্ছে ইএসইউ ফ্যারাড আর এসআই ইউনিট হচ্ছে ফ্যারাড। ওকে, চলো এরপরে ফ্যাক্টরস এফেক্টিং ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্সের কার কার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। দেখো একটা ট্যাঙ্ক, সেটাকে যদি বড় হতে হয়, ঠিক আছে, তার যদি ক্যাপাসিটি বেশি করতে হয় তাহলে কার উপর ডিপেন্ড করছে, অবভিয়াসলি শেপের উপরে, ঠিক আছে। তাহলে কার উপরে ডিপেন্ড করছে, প্রথম কথা শেপ, সাইজ। যদি এটা একটা গোলীয় ক্যাপাসিটার হয় তাহলে শেপ আর সাইজ কার উপর ডিপেন্ড করবে, রেডিয়াস বা ব্যাসার্ধের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। যদি একটা লম্ববৃত্তাকার চোঙ মানে একটা সিলিন্ড্রিক্যাল টাইপের হয় তাহলে সেখানে রেডিয়াস আর কি লেন্থের উপরে ডিপেন্ড করবে, দৈর্ঘ্য, লেন্থ। তার উপরে ডিপেন্ড করছে, তাই না? আর কি ডিপেন্ড করছে, আর ডিপেন্ড করছে যে ওর মধ্যে কি ডাইইলেকট্রিক মেশানো রয়েছে, ঠিক আছে। আমরা পড়েছিলাম যে ডাইইলেকট্রিক মেটেরিয়াল, ঠিক আছে, সেখান থেকে ডাইইলেকট্রিকের মধ্যে কি হয়, ডাইইলেকট্রিক মধ্যে ফোর্সটা কমে যায়, কিন্তু ডাইইলেকট্রিক যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু তার ক্যাপাসিটেন্সটা বাড়ে, ঠিক আছে। তো তাহলে ডাইইলেকট্রিক মেটেরিয়াল বা পরাবৈদ্যুতিক পদার্থ। তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের চ্যাপ্টারে পড়েছিলে, মনে করে দেখো যে ই এপসিলন ইকুয়াল টু এপসিলন ইন্টু কে, বা এভাবে পড়েছিলে যে কে ইকুয়াল টু এপসিলন ডিভাইড বাই এপসিলন নট। এই ফর্মুলা তোমাদের মনে আছে। এখানে কে কে কি বলেছিলাম, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, যে কোনো মাধ্যমের পারমিটিভিটির তুলনায় মানে এয়ারের পারমিটিভিটির তুলনায় কোনো মিডিয়ামের পারমিটিভিটি কত বেশি, কোনো মাধ্যমে পারমিটিভিটি কত বেশি, যত বেশি হবে তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তত বেশি হবে।
তো আমাদেরকেও যদি একটা ভালো ক্যাপাসিটর তৈরি করতে হয়, বড় ক্যাপাসিটর তৈরি করতে হয়, তাহলে কি করতে হবে? তাহলে যেন তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা যেন, তার পরাবৈদ্যুতিক ধ্রুবক, এই জিনিসটা কিন্তু যেন বেশি হতে হবে, রাইট? তাহলে এটা গেল সেকেন্ড ফ্যাক্টর। থার্ড ফ্যাক্টর কি হবে? থার্ড ফ্যাক্টর হচ্ছে প্রেজেন্স অফ আদার চার্জড or uncharged objects, মানে আহিত বা অনাহিত বস্তুর উপস্থিতি। এটার মানে কি? এটার মানে হচ্ছে, ধরো তুমি যদি একটা চার্জ অবজেক্টের সঙ্গে আর একটা আনচার্জ অবজেক্ট রেখে দিলে, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে? তাহলে কিন্তু পোটেনশিয়ালটা কিন্তু ধপ করে পড়ে যাবে, তাহলে ক্যাপাসিটেন্সটাও চেঞ্জ হয়ে যাবে। মানে ধরো আমি একটা ড্রাম নিয়েছিলাম, তাতে এতটা জল ছিল, আর একটা খালি ড্রাম এনে বসিয়ে দিলাম, এদেরকে যদি আমি কানেক্ট করে দিই, তাতে কি হয়ে যাবে? এর জলটা কমে যাবে, এর জলটা বেড়ে যাবে, তাহলে কি হয়ে গেল? চার্জটা ডিস্ট্রিবিউট হয়ে গেল, তাতে কিন্তু পোটেনশিয়ালটা পড়ে গেল। পোটেনশিয়ালটা পড়ে গেলে কি হয়ে যাবে? পোটেনশিয়াল পড়ে গেলে ক্যাপাসিটেন্স ধরো বেড়ে গেল, কিন্তু ক্যাপাসিটেন্স বেড়েও খুব একটা কিছু লাভ হবে না, তার কারণ চার্জটা একটা ক্যাপাসিটর থেকে অন্য ক্যাপাসিটরে চলে যাচ্ছে। তো তাহলে কি হয়ে যাবে? এগুলো হচ্ছে একটা ফ্যাক্টর যেটার জন্য কারোর ক্যাপাসিটেন্স বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে। অথবা দেখা গেল এখানে যদি আমি আরো কিছু চার্জ অ্যাড করতাম, মানে ধরো এতটা ছিল চার্জ, তার মধ্যে যদি আমি আরো চার্জ অ্যাড করি, তাহলে দেখো চার্জও বেড়ে গেল, পোটেনশিয়ালও বেড়ে গেল, রাইট? তো তাহলে ক্যাপাসিটেন্স চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে এই জিনিসগুলোর উপরে কোনো একটা ধারকের ধারকত্ব নির্ভর করে, ঠিক আছে? তাহলে ক্যাপাসিটেন্স কার কার উপর ডিপেন্ড করে? সব থেকে আগে প্রাইম যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে তার শেপ বা সাইজ। চার্জের উপরেও ডিপেন্ড করে না, পোটেনশিয়ালের উপরেও ডিপেন্ড করে না, ডিপেন্ড করে তার শেপ বা সাইজের উপরে। সেটা যত বড় হবে তার ক্যাপাসিটি তত বড়। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, পরাবৈদ্যুতিক ধ্রুবক, ওই ক্যাপাসিটারটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি সেটা। তো এই দুটো জিনিসের উপরে প্রাইমারিলি ডিপেন্ড করে, ঠিক আছে? এই দুটো চেঞ্জ না হলে চেঞ্জ হয় না। থার্ডটা বেসিক্যালি কি হয়ে গেল? যদি আশেপাশে কিছু থেকে থাকে তার জন্য মানে রিডিং নিতে ভুল হতে পারে বা যদি মেজারমেন্টে ভুল আসতে পারে, তাই এগুলোকে ফ্যাক্টরের মধ্যে ধরা হয়েছে। কিন্তু মেন ফ্যাক্টর হচ্ছে 1 নম্বর আর 2 নম্বর ফ্যাক্টরটা, রাইট? চলো দেখি পরে কি কি রয়েছে। পরে দেখো রয়েছে এনার্জি স্টোরড ইন আ ক্যাপাসিটর। একটা ক্যাপাসিটরের মধ্যে কতটা এনার্জি স্টোর থাকতে পারে, রাইট? ধরো আবার আমি ট্যাঙ্কের এক্সাম্পলটাতে যাবো, তার কারণ ক্যাপাসিটেন্স বোঝার জন্য ট্যাঙ্কের এক্সাম্পলটা খুব ভালো একটা এক্সাম্পল। ধরো ক্যাপাসিটরের মধ্যে অলরেডি কিছুটা চার্জ ছিল, ধরো কিউ অ্যামাউন্টের চার্জ ছিল, তার জন্য ওর পোটেনশিয়াল কত, ওর বিভব কত, ধরো মনে করো ভি, ঠিক আছে? এবার যেহেতু চার্জ আছে তার মধ্যে পোটেনশিয়াল আছে, এবারে আমি যদি ওর মধ্যে আরো কিছুটা চার্জ অ্যাড করি, ধরো আমি এখানে ডিকিউ অ্যামাউন্টের চার্জ যদি এটার মধ্যে অ্যাড করি, তাহলে আমাকে কতটা ওয়ার্ক ডান করতে হবে? এই যে এই পোটেনশিয়াল রয়েছে, এই পোটেনশিয়ালের উপরে আরো চার্জ অ্যাড করছি, তাহলে আমাকে অবভিয়াসলি কাজ করতে হবে। তাহলে কতটা কাজ করতে হবে? তাহলে সেইখানে ওয়ার্ক ডান কত আসবে? ওয়ার্ক ডান হচ্ছে এই ছোট্ট ডিকিউ পরিমাণ চার্জ দেওয়ার জন্য ওয়ার্ক ডান হয়ে যাবে ভি ডিকিউ। তাহলে আমি যদি এরকম নিচ থেকে শুরু করে পুরোটা যদি কিউ অবধি ভরতে থাকি, তাহলে পুরোটার জন্য ওয়ার্ক ডান কত হয়, পুরোটার জন্য কৃতকার্য কত হবে? সেটার এক্সাম্পল কি, সেটার ফর্মুলা কি? সেটার ফর্মুলা হয়ে যাবে ডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডি ডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ভি ডি কিউ, রাইট? এবারে ভি মানে কি দেখো, আমরা অলরেডি বলেছি কিউ ইকুয়াল টু সিভি, তাই না? কিউ ইকুয়াল টু সিভি মানে তাহলে ভি ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? কিউ ডিভাইডেড বাই সি। তাহলে এটা কি হয়ে যাবে? কিউ ডিভাইডেড বাই সি ইন্টু ডি কিউ, রাইট? তো তাহলে এখান থেকে দেখো যে 1/c-টা কনস্ট্যান্ট বেরিয়ে আসবে, আর কিউ ডি কিউ এটা থেকে যাবে, রাইট? এবার কিউ ডি কিউ এর ইন্টিগ্রেশন কত হবে? কিউ এর পাওয়ার কত? 1, তাহলে কি লিখবো? 1/c কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে ফর্মুলা কি পেয়ে যাচ্ছি? কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2c। তাহলে ওয়ার্ক ডান ফর্মুলা পেয়ে গেলাম কিউ স্কোয়ার বাই 2c। এবার
ওয়ার্ক এনার্জি থিওরেম তোমাদেরকে আমি বারবার করে বলেছি, অনেকবার করেই বলেছি যে কি, যে যদি আমরা কোনো এক্সটার্নাল এজেন্ট, ঠিক আছে, যে বাইরের কেউ এসে এটার উপর যদি কাজ করে, তাহলে কি হয়, তাহলে যেটা হয় সেটা হচ্ছে আমার জন্য কৃতকার্য, আমার জন্য ওয়ার্ক ডান, কিন্তু সিস্টেমের জন্য সেটা কি পোটেনশিয়াল এনার্জি, সিস্টেমের জন্য সেটা স্থিতিশক্তি। তাহলে আমি যতটা কাজ করেছি এর উপরে, সেটাই কি, সেটাই এর স্থিতিশক্তি, সেটাই এর পোটেনশিয়াল এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা তাহলে কি হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা হচ্ছে কিউ স্কোয়ার বাই 2c। এবার এই একটা ফর্মুলা, এই ফর্মুলাটা কিন্তু অনেক প্রকারভেদ রয়েছে, এটার অনেক টাইপস রয়েছে। কি টাইপ, দেখো কিউ ইকুয়াল টু সিভি আমরা আগেই জানি, তাহলে এখানে বসিয়ে দিই 1/2c, আর কিউ এর জায়গায় যদি লিখে দিই সিভি, তাহলে সিভি স্কোয়ার হয়ে যাবে, কিউ স্কোয়ার মানে সিভি স্কোয়ার। তাহলে দেখো কি হয়ে যাচ্ছে, সি স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2c। তাহলে একটা সি কেটে গেলে কি হয়ে যায়, হাফ সি ভি স্কোয়ার। এটা পেয়ে গেলাম সেকেন্ড ফর্মুলা। এবারে থার্ড ফর্মুলা কি আসবে দেখি, হাফ সিভি স্কোয়ার, তার মানে হাফের জায়গায় হাফ লিখি, সিভি স্কোয়ার মানে সিভি ইন্টু ভি, তাই না, ভি স্কোয়ার মানে কি সিভি ইন্টু ভি। তাহলে এবারে সিভির জায়গায় দেখো কি লিখতে পারি, আবার কিউ লিখতে পারি, তাহলে হাফ কিউ ভি। তাহলে পোটেনশিয়াল এনার্জির 3 নম্বর ফর্মুলা পেয়ে গেলাম এটা। আমাদেরকে যখন যেটা দিয়ে দেবে তখন সেভাবে আমরা ইউজ করব। ঠিক, যদি আমাদেরকে কিউ আর সি দিয়ে দেয় তাহলে আমরা এটা ইউজ করব, যদি সি আর ভি দিয়ে দেয় এটা ইউজ করব, আর কিউ আর ভি দিয়ে দিলে এটা ইউজ করব। তাহলে 3 জায়গাতে 3টে ফর্মুলা এটা আমরা ইউজ করব, বেসড অন যেটা দিয়ে দিয়েছে সেই অনুযায়ী আমরা ব্যবহার করব। ওকে, চলো তারপরে কি এনার্জি ডেনসিটি। দেখো এনার্জি আমরা পেয়ে গেছি, ঠিক আছে, কিন্তু এনার্জি ডেনসিটি বার করতে হবে। কি করে বার করব, চলো দেখি। ধরো আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটর নিয়েছি, মানে ধরো দুটো প্লেট রেখে দিয়েছি, এই প্লেটটা হচ্ছে, দুটো প্লেটের এই কম্বিনেশনটা হচ্ছে, প্লেটের কম্বিনেশনটা কি, প্লেটের কম্বিনেশনটাই হচ্ছে একটা ক্যাপাসিটর। এবারে ধরো প্রত্যেকটা প্লেটের এরিয়া কত, ধরো এ, ঠিক আছে, এদের মাঝখানে ডিস্টেন্স কত, ডি। তাহলে আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা আপাতত এখান থেকে বাদ রাখছি, আমরা যখন প্যারালাল প্লেট ক্যাপাসিটেন্স যখন পড়বো তখন সেটা দেখে নেবো, ঠিক আছে, এটা এখন এখান থেকে বাদ রাখছি, তখন সুবিধা হবে। টাইপস অফ ক্যাপাসিটার মানে কত রকমের ক্যাপাসিটার হয় সেটা, ঠিক আছে। দেখো ক্যাপাসিটার মেইনলি 3 রকমের হয়, কার উপর ডিপেন্ড করে, শেপ সাইজের উপর ডিপেন্ড করে 3 রকমের হয়। একটা হচ্ছে স্ফেরিক্যাল বা গোলীয়, একটা হচ্ছে স্ফেরিক্যালের পরে যেটা সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল বা চোঙ আকৃতি, আর তৃতীয় যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর, যেটাকে বলে সমান্তরাল পাত ধারক। তো তাহলে ক্যাপাসিটর কি রকমের হয়, 3 রকমের হয়, রাইট। এবারে এই 3 রকমের মধ্যে এই ওপরের দুটো নিয়ে খুব বেশি জিনিসপত্র বলা নেই, তাই এই চেষ্টা করব ওপরের দুটো এই ভিডিওর মধ্যেই কভার আপ করে দেওয়ার, যাতে ভিডিওটা খুব বেশি লম্বা না হয়ে যায়। আর থার্ড যেটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এটা কিন্তু এটা একটা খুব বড় একটা টপিক, ঠিক আছে। মেইনলি ক্যাপাসিটরের মধ্যে যেটা পড়বো সেটা কিন্তু প্যারালাল প্লেট ক্যাপাসিটরটাই ভালো করে পড়বো, ঠিক আছে। তো সেইটার জন্য আর একটা ভিডিও আনবো, সেখানে ওইটা ডিসকাস করব। তাহলে চলো ওপরের দুটো সম্বন্ধে যা যা জানা সেটা চট করে ফেলি। স্ফেরিক্যাল ক্যাপাসিটর, ঠিক আছে, একটা ধরো অবজেক্ট রেখেছি আমি, ঠিক আছে, তার হচ্ছে পুরোটা গোল, তার ধরো আপাতত সেটা যদি এয়ারই হয় তাহলে কি করে করব, চলো দেখি। এবারে এটার উপরে যদি আমি কিউ অ্যামাউন্ট অফ যদি চার্জ দিয়ে রাখি, একটা ধরো বাবল, এয়ার বাবল, ঠিক আছে, এয়ার বাবলটার উপরে আমি কিউ চার্জ দিয়েছি, তাহলে সে একটা ক্যাপাসিটরের মতন কাজ করবে। কিভাবে কাজ করবে চলো দেখবো। যেহেতু এটা রেডিয়াস আর এবং পুরো চার্জটা রয়েছে বাইরে কিউতে, তাহলে এর বিভব বা পোটেনশিয়াল কত হবে, কে কিউ ডিভাইডেড বাই আর, এটা তোমরা জানো,
কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হচ্ছে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর। এবারে ক্যাপাসিট্যান্সের ফর্মুলা কি দেখেছিলাম আমরা? কিউ ইকুয়াল টু সিভি। তাহলে সি ইকুয়াল টু কি লিখতে পারি? কিউ ডিভাইডেড বাই ভি লিখতে পারি। ঠিক আছে, তাহলে কিউ এর জায়গাতে কিউ লিখবো, ভি এর জায়গাতে লিখবো 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর। কিউ কিউ কেটে গেলে কি পেয়ে যাচ্ছি? 4πε0 ইন্টু কি নিয়েছিলাম? স্মল আর নিয়েছিলাম। আচ্ছা তাহলে স্মল আরই নি। দেখো তাহলে কি পেয়ে গেলাম? একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটর, একটা গোলীয় যদি ধারক হয় তাহলে তার ক্যাপাসিটেন্স কত? 4πε0r। ওখানে আমি ক্যাপিটাল আর লিখেছিলাম, এখানে তারপরে করতে গিয়ে ওটা স্মল আর লিখে ফেলেছি। বেসিক্যালি জিনিসটা একই থাকে, রাইট? আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলার, এটা কার? এটা যদি হয় এয়ার বাবল, কিন্তু এয়ার বাবলের জায়গায় যদি একটা যদি সলিড যদি নেওয়া হয়, সলিড ডাই ইলেকট্রিক যদি নেওয়া হয়, মানে কঠিন পরাবৈদ্যুতিক বস্তু, তখন কি হবে? তখন কিন্তু আমি এপসাইলন না ইউজ করে আমাকে কিন্তু কে এপসাইলন ইউজ করতে হবে। ঠিক আছে, তার কারণ ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটাকে ওর উপরে চাপিয়ে দিতে হবে। তাহলে কি হয়ে যাবে? তাহলে এই ফর্মুলাটা তখন ক্যাপাসিটরটা কি হয়ে যাবে? 4π(k)εr। তখন এইটা হয়ে যাবে ফর্মুলা, রাইট? এখান থেকে একটা খুব বড় কোয়েশ্চেন আসে, খুব সুন্দর একটা কোয়েশ্চেন আসে। সেই কোয়েশ্চেনটা বড় এই জন্য বললাম কারণ ইম্পর্টেন্ট। সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে ধরো একটা ক্যাপাসিটর এয়ার বাবল, ঠিক আছে, এয়ার ক্যাপাসিটর, তো সেই ক্যাপাসিটরটা তার সাইজ কত বড় যদি তার টোটাল ক্যাপাসিটেন্স 1 ফ্যারাড হয়? চট করে ফেলি, এটা অ্যাড করে দিই একটা, যে a spherical capacitor has একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কত? ধরো 1 ফ্যারাড, ঠিক আছে, গোলীয় ধারকের ধারকত্ব, গোলীয় ধারকের ধারকত্ব কত? 1 ফ্যারাড। তাহলে তার ব্যাসার্ধ রেডিয়াস কত? তাহলে রেডিয়াস বা ব্যাসার্ধ কত? এইটা হলো কোয়েশ্চেন। তাহলে এটার আমরা কি করে সলিউশন বার করব, এটা হলো ব্যাপার। তাহলে চলো দেখি, যদি একটা এয়ার ক্যাপাসিটর হয় তাহলে তার ক্যাপাসিটেন্স কত? 4πε/r, সেটার ভ্যালু কত? 1 ফ্যারাড। তাহলে আর কত হবে? দেখো আর হয়ে যাবে তখন 1/4πε0। এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 9 × 10⁹। তাহলে যদি পুরো সিস্টেমটা এসআইতে, তাহলে এটা হয়ে যাবে 9 × 10⁹। আর্থের রেডিয়াস কত জানো? আর্থের রেডিয়াস হচ্ছে, রেডিয়াস অফ আর্থ হচ্ছে 6400 কিলোমিটার, মানে 6400 কিলোমিটার থেকে মিটারে করলে আরো 3টে অ্যাড হয়ে গেল, বা আমি 6.4 × 10⁶ মিটার। তাহলে আর্থের রেডিয়াসের থেকেও প্রায় ধরো 1000 গুণ বড়। এটা 10⁶, এটা 10⁹, মানে আরো 3টে শূন্য, মানে 1000 গুণ বড়। তাহলে এটা ফ্যারাড, বুঝতে পারছো তাহলে কত বড় ইউনিট? ফ্যারাড একটা বিরাট বড় ইউনিট, তাই ফ্যারাড কখনো আমরা ইউজ করতে পারি না। আমরা ম্যাক্স টু ম্যাক্স মাইক্রো ফ্যারাড, ন্যানো ফ্যারাড, পিকো ফ্যারাড এগুলো ইউজ করতে পারি, দ্যাটস ইট। তো তাই জন্য এটাও একটা এক্সাম্পল যে যদি একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটরের যদি 1 ফ্যারাড যদি হয় তাহলে তার রেডিয়াস কত হবে, রাইট? ওকে, এরপরে আমরা কি করব? স্ফেরিক্যাল ক্যাপাসিটর উইথ গ্রাউন্ডিং। দেখো গ্রাউন্ডিং করলে কি হয়, ধরো একটা ভিতরে একটা ক্যাপাসিটর রয়েছে, একটা স্ফিয়ার রয়েছে, বাইরে একটা স্ফিয়ার রয়েছে, ঠিক আছে, ভিতরে একটা গোলক, বাইরে একটা গোলক। আমরা পোটেনশিয়ালের চ্যাপ্টারটাতে আমরা এরকম অনেকগুলো করেছিলাম, দেখেছিলাম ভিতরে একটা বাইরে একটা। ভিতরেরটাতে কত রয়েছে? ভিতরেরটাতে চার্জ রয়েছে ধরো কিউ,
বাইরেরটা কি করে দিয়েছি, বাইরেরটা করে দিয়েছি আমি গ্রাউন্ডিং। বাইরেরটা যে গ্রাউন্ডিং করে দিয়েছি, ভিতরে যতটা চার্জ ছিল ঠিক সেম অ্যামাউন্টের কিন্তু অপোজিট চার্জ কোথায় তৈরি হয়ে যাবে, ঠিক তৈরি হয়ে যাবে বাইরের স্ফিয়ারটাতে। মানে এটা যদি প্লাস কিউ হয়ে যায়, এটা হয়ে যাবে মাইনাস কিউ, এটা তখন হয়ে যাবে মাইনাস কিউ, রাইট? তাহলে এখান থেকে এইখানে আসতে কতটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে? পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়ে যাবে, প্রথমে পজিটিভটা নেব, কে কিউ ডিভাইডেড বাই আর। এখানে রেডিয়াসটা কত, ভিতরে ছোটটা রেডিয়াস হচ্ছে, ব্যাসার্ধ হচ্ছে এ। এবারে এটা কি, আর এটা কি নেবো, এটা হচ্ছে কে নেবো, প্লাস কিউ এর জায়গায় এখানে কিন্তু মাইনাস কিউ হবে বাইরেরটার জন্য, কারণ ওখানে কতটা চার্জ ইনডিউস হয়েছে, কতটা চার্জ আহিত হয়েছে সেটা হচ্ছে মাইনাস কিউ, আর এর রেডিয়াস বা ব্যাসার্ধ কত, বি। তাহলে পুরোটা কি পেয়ে যাচ্ছি, কে কিউ 1/a, আর এই মাইনাসটা এখানে চলে আসবে মাইনাস বি। তাহলে কি হয়ে যাবে, কে কিউ নিচে এ বি, ওপরে বি মাইনাস এ। তাহলে পোটেনশিয়ালটা হয়ে গেল। তাহলে ক্যাপাসিটেন্স কি লিখবো, ক্যাপাসিটেন্স তাহলে কি হয়ে যাবে, কিউ বাই ভি, কারণ কিউ ইকুয়াল টু সিভি, মেন ফর্মুলা এটাই, কিউ ইকুয়াল টু সিভি, মেন ফর্মুলা এটাই। তাহলে কিউ ইকুয়াল টু সিভি হলে সি ইকুয়াল টু কিউ বাই ভি। এবারে কিউ এর জায়গাতে কি লিখবো, কিউ লিখবো, আর ভি এর জায়গাতে কি লিখবো, কে কিউ বি মাইনাস এ বাই এ বি। কিউ কিউ কেটে গেলে কি হয়ে যাবে, কে কে কত হয়, কে হয় 1/4πε, তাহলে 1/k কি হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে ঘুরিয়ে লিখছি, 1/k ইন্টু এ বিটা উপরে চলে গেলে কি হয়ে যাবে, এ বি বাই বি মাইনাস এ। এবারে দেখো 1/k, কে মানে কি 1/4πε, তাহলে 1/k মানে 4πε0, তাহলে 4πε0 এ বি ডিভাইডেড বাই বি মাইনাস এ। এটা গেল হচ্ছে আমার ফাইনাল ভ্যালু। তাহলে আমরা কি করলাম, আমরা শুধুমাত্র স্পেরিক্যাল ক্যাপাসিটারই না, স্পেরিক্যাল ক্যাপাসিটারের যদি কোনো কম্বিনেশনও থাকে তার জন্য কি করে পোটেনশিয়াল বার করতে হয় সেটাও দেখে নিলাম, রাইট? আচ্ছা, এরপরে কি করবো, এরপরে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার মানে সেকেন্ড টাইপের ক্যাপাসিটার, সেটা দেখবো, সেটা কি করে করতে হয়। দেখো এখানে কি নিয়েছি, এখানে আমি একটা, আচ্ছা এই লাইনটা হয়তো ক্লিয়ার নয় তোমাদের, ডট ডট লাইনটা, ধরো আমি আরেকবার এ করে দিই, বোধহয় ক্লিয়ার হয়েছে, ঠিক আছে বোধহয় ক্লিয়ার হয়েছে। কি হয়েছে, যে এর ভিতরের রেডিয়াস কত এ, বাইরের রেডিয়াস বি, আর এখানে কি করেছি, ভিতরেরটাকে চার্জ দিয়েছি, সরি ভিতরেরটাকে চার্জ দিয়েছি প্লাস কিউ করে, সেম বাইরেরটাকে আমি গ্রাউন্ড করে দিয়েছি। বাইরেরটা গ্রাউন্ড করে দিলে তাহলে বাইরের চার্জ কত হয়ে যাবে, বাইরের চার্জ হয়ে যাবে মাইনাস কিউ করে, দুদিকেই, ভিতরে হচ্ছে যদি চার্জ প্লাস কিউ হয়, বাইরের চার্জ হয়ে যাবে মাইনাস কিউ। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সবসময় পজিটিভ থেকে শুরু হবে, নেগেটিভে গিয়ে শেষ হবে। দেখো ভিতরেরটা যদি থাকে পজিটিভ আর বাইরেটা যদি থাকে নেগেটিভ, তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে যাবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। আমি কি করব, আমি কিন্তু এই ভিতর থেকে বাইরে থেকে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব, দেখব যে এখানে গেলে আমার পোটেনশিয়াল কি হয় বা ক্যাপাসিটেন্স কি হয়। একটু আলোটা বেশি লাগছে, কোথাও থেকে, আচ্ছা চলো কি হচ্ছে দেখছি। এখান থেকে প্লাস থেকে মাইনাসের দিকে আমি যাচ্ছি, ঠিক আছে ওকে। তাহলে এই দিক থেকে যদি আমি এই দিকে আসি তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হবে, দেখো আমরা যাচ্ছি কিন্তু বাইরে থেকে ভিতরের দিকে, মানে বি থেকে এ এর দিকে যাচ্ছি। তাহলে দেখো ভি তাহলে কি হবে, ভি তাহলে হয়ে যাবে মাইনাস ই ডট ডিআর। এটা ফর্মুলা আমরা আগেও পোটেনশিয়াল চ্যাপ্টারে দেখেছিলাম। এবার এখানে ইলেকট্রিক ফিল্ডটা কত, এটা হচ্ছে কোয়েশ্চেন। ইলেকট্রিক ফিল্ড কত হয়, এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড হয় 1/4
4 পাই এপসাইলন নট 2 ল্যামডা ডিভাইডেড বাই আর। ঠিক আছে, তার কারণ এটা একটা খুব লম্বা একটা চার্জ, যার সারফেস চার্জ ডেন্সিটি যার চার্জ ডেন্সিটি লিনিয়ার চার্জ ডেন্সিটি হবে ল্যামডা। তাহলে এখানে কি হবে, তাহলে দেখো কি আসছে, এটা 1/4 পাই এপসাইলন নট 2 ল্যামডা ডিভাইডেড বাই আর, আর এটা ডিআর। আচ্ছা, তার আগে একটা কাজ করি, তার আগে আমরা অ্যাঙ্গেলটা দেখে নিই। দেখো ইলেকট্রিক ফিল্ড আসছে ভিতর থেকে বাইরের দিকে, আর আমি যাচ্ছি বাইরে থেকে ভিতরের দিকে, তার মানে উল্টো ডিরেকশনে যাচ্ছি। তাহলে কি হবে, ইডিআর কস 180 ডিগ্রি, কারণ দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। তাহলে এটা কি হয়ে যাবে, আর যাচ্ছি কোথায়, আমি যাচ্ছি কিন্তু এই বাইরে থেকে ভিতরের দিকে, মানে তখন আমার ডিস্টেন্স ছিল শুরুতে বি তারপরে এ, তার মানে আমি যাচ্ছি বি থেকে এ এর দিকে। আচ্ছা, এবারে মাইনাসটা লিখলাম, কস 180 মানে কত, -1, তাহলে এইখানে -1 আর বাইরে একটা -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে গেলে আমি কি লিখতে পারবো, বি থেকে এ অবধি ইডিআর কস ইডিআর। তাহলে আবার লিখবো বি থেকে এ অবধি ইডিআর, ইটা কত, ইটা আসছে 1/4 পাই এপসাইলন নট 2 ল্যামডা ডিভাইডেড বাই আর, আর এদিকে হচ্ছে ডিআর। তাহলে দেখো যেগুলো যেগুলো কনস্ট্যান্ট সেগুলো বাইরে বেরিয়ে আসবে, কি বেরোবে, 2 ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, এগুলো বেরিয়ে আসবে। বেরিয়ে গেলে কি পাচ্ছি, ডিআর বাই আর। কোথায়, বি থেকে এতে যাচ্ছি আমি, তাহলে কি হয়ে যাবে, আমরা জানি যে ডিএক্স বাই এক্স কে ইন্টিগ্রেশন করলে কত হয়, ডিএক্স বাই এক্স কে ইন্টিগ্রেশন করলে হয়ে যায় লগ এক্স। তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে লগ আর। তাহলে 2 ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, এক কাজ করি 2 কেটেই দিই, তাহলে কি হয়ে যাবে, লগ আর এলএন ন্যাচারাল লগ আর। এটা কোথায়, বি থেকে এ অবধি। তাহলে কি লিখবো, ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট। এবারে কি লিখবো, এটা লগ বি থেকে এতে গেছিলাম আমি, বি থেকে যদি এতে যাই তাহলে এটা হয়ে যাবে লগ এ মাইনাস লগ বি, রাইট। তাহলে এটা কি হয়ে যাবে, লগ এ বাই বি। তাহলে ল্যামডা 2 পাই এপসাইলন নট এলএন এ ডিভাইডেড বাই বি। এই গেল হচ্ছে আমাদের ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স।